আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্য নিহত, আহত 8। সুদানের বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় তারেক রহমানের শোক। আশঙ্কা করছে হাদির মতো এরকম ঘটনা আরও ঘটতে পারে, মির্জা ফখরুল। হাদির ওপর হামলা, রাজধানীর মোহাম্মদপুর থেকে একজন গ্রেফতার। ইসির পরিপত্র জারি, গণভোটের ব্যালট হবে গোলাপি। হাদিকে গুলি, বেরিয়ে এলো মোটরসাইকেল চালকের পরিচয়। দেশে গুপ্ত হত্যার আশঙ্কা, পুলিশের সব ইউনিটকে বিশেষ নির্দেশনা। চাঞ্চল্যকর তথ্য, হাদির ওপর হামলাকারী পালিয়েছে ভারতে। মৃত্যুকূপটি জামায়াত নেতার ভাইয়ের, প্রভাবশালী হওয়ায় নেওয়া হচ্ছে না ব্যবস্থা। পাথর নিক্ষেপ করে বিজিবির ওপর হামলা, নিয়ন্ত্রণে ফাঁকা গুলি। খুলনায় অস্ত্র তৈরির কারখানা, বেরিয়ে এলো আসল ঘটনা। এবং মেসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি হিমন্তর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তারা দেশের কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সুদানের আবাইতে শান্তিরক্ষী মিশনে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর অন্তত 6 সদস্য নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও 8 জন সেনা সদস্য। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর 13 ডিসেম্বর রাতে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে। জানা গেছে, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় প্রাণ হারান বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনে থাকা এই 6 সদস্য। এদিকে বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে। এই হামলায় 6 জন নিহত হয়েছেন। সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং 3 জন নারী সেনা সদস্য সহ আরও 8 জনের আহত হওয়ার খবরে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ শোক প্রকাশ করেন। তিনি বলেন, জাতিসংঘের পতাকার তলে বিশ্ব শান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনা সদস্যরা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, ঠিক সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে ওসমান হাদির ওপর হামলা ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এরকম আরও ঘটনা ঘটতে পারে। রোববার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন পাক হানাদার বাহিনীর পরাজয় অসাধ্য হয়ে উঠেছে, চতুর্দিক থেকে যখন মুক্তিবাহিনী ঢাকা ঘিরে ফেলেছে, সেই সময় পাক হানাদার বাহিনী এই বাংলাদেশের সমস্ত মেধাকে বিনষ্ট করে দেওয়ার জন্য এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদের তুলে তুলে নিয়ে গিয়ে দোসরদের সঙ্গে তারা যোগ সাজস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ অনেককেই তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এভাবেই আমরা আমাদের সর্বশেষ সন্তানদের হারাই। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর 546375। গ্রেপ্তার হান্নানের বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম, তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ। সেই সঙ্গে হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র্যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠানের বিস্তারিত নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন ইসি। পরিপত্র অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা রঙের হলেও গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। তবে ভোটাররা দুটি ব্যালটই একই স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলবেন। গণভোট অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ 2025-এ প্রস্তাবিত সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ের লক্ষ্যে। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তারা একই সঙ্গে নির্বাচন ও গণভোট পরিচালনা করবেন। সংসদ নির্বাচনের ভোটার তালিকায় গণভোটের জন্য ব্যবহার হবে। ভোট গ্রহণ শেষে ব্যালট আলাদা করে গণনা করা হবে। পোস্টাল ভোটের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তার ফেসবুক পোস্টের জিও ট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবির হাউজিং এর নাম ব্যবহার করতেন। তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত 5 ও 12 ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দেশে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকার বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে চট্টগ্রামের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এসব ঘটনাকে নির্বাচনকে ঘিরে আসনের সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পরিস্থিতির মোকাবিলায় পুলিশ সদর দপ্তর সব ইউনিটকে সতর্কতা জারি করেছে। সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সিসিটিভি সচল রাখা ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত শুটার ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। তার ভাষ্য অনুযায়ী 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। ফেসবুক পোস্টে বলেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তি স্থানীয়ভাবে প্রভাবশালী কসির উদ্দিন, যিনি এক জামায়াত নেতার ভাই। অনুমোদন ছাড়াই নিজ জমিতে একাধিক মিনি গভীর নলকূপ স্থাপন করে তিনি এসব অরক্ষিত গর্ত তৈরি করেন, যা এলাকাবাসীর কাছে মৃত্যুকূপ হিসেবে পরিচিত ছিল। বারবার সতর্ক করা হলেও তিনি গর্তগুলো ভরাট করেননি। স্থানীয়দের ভাষ্য, সাজিদের বাড়ির আশপাশেই অন্তত 3টি এবং অন্য জায়গায় আরো 6-7টি এমন পরিত্যক্ত গর্ত রয়েছে। ঘটনার পর কসিরউদ্দিন গা ঢাকা দিয়েছেন। শিশুটির পরিবার এই ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। তবে এখনো কোনো মামলা না হওয়ায় পুলিশ ব্যবস্থা নিতে পারেনি। উপজেলা প্রশাসন জানিয়েছে, নলকূপটি ছিল অবৈধ এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে মাদক কারবারিদের হামলার মুখে পড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। শনিবার ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের 4 রাস্তার মোড়
ট্রলির লাইনে এই ঘটনা ঘটে। মাদক পাচারের সংবাদের ভিত্তিতে টহলে গেলে বিজিবি সদস্যরা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল ধাওয়া করেন। এ সময় মাদক কারবারিরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 167 বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অল্প সময়ের মধ্যেই 20 থেকে 30 জনের একটি মাদক কারবারি দল বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি 48 ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আলমগীর। খুলনা নগরীতে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্রের অংশ তৈরির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাতে জোড়াগেট এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র তৈরির ছাঁচ, ট্রিগার গার্ড, সীসাসহ অন্তত 30টি অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। প্রথমে এগুলো অবৈধ আগ্নেয়াস্ত্রের অংশ বলে ধারণা করা হয়। পরে তদন্তে জানা যায় এসব যন্ত্রাংশ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য ডামি অস্ত্র তৈরিতে ব্যবহৃত হচ্ছিল। এ বিষয়ে বিএনসিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের নৌ শাখার পিইও এস.এম. তফসিরুল ইসলাম জানান, ক্যাডেটদের যুগোপযোগী প্রশিক্ষণের জন্য কাঠের ডামি অস্ত্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলেও পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হওয়ায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসির সফর ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গ সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে দাবি করেছেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং এর দায় শীর্ষ নেতৃত্বের। তিনি মন্তব্য করেন, রাজ্যের গৃহমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশের কমিশনারকে গ্রেপ্তার করা উচিত ছিল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইভেন্ট ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। হিমন্ত বলেন, অন্য রাজ্যগুলোতে বড় জনসমাগম শান্তিপূর্ণভাবে হলেও পশ্চিমবঙ্গে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা গেছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।